সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজকের গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের গল্প সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজ আপনারা শুনবেন লেখিকা দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে শশী গুণিন ও অশরীরী। আজকের গল্প পাঠে রয়েছে রাজ, গল্পের সূত্রধার আমি পূজা। শুরু হচ্ছে আজকের গল্প শশী গুণিন ও অশরীরী। সই, ওলো সই, কোথায় আছিস লো? সই। বিকেলবেলায় ডাকতে ডাকতে কুসুমের বাড়ির উঠোনে এসে দাঁড়ালো কুমুদ। কুমুদিনীকে গ্রামের সবাই কুমুদ নামেই ডেকে এসেছে এতকাল। আজ কুমুদ তার সই, তার পরাণের পরাণ কুসুমের বাড়িতে এসেছে এক গোপন খবর পেয়ে। কোলের ছেলেটি ততক্ষণে কাঁদতে শুরু করেছে। কুমুদ তাকে ভৎসনার সুরে বলে, আমলজা, তুই আবার কাঁদতে বসলি কেন? তোর জ্বালায় কি দুটো কথা কইতে পারবো না? চুপ কর বাপ, তোর কথা শুধায় ঘর কি যাব। বাপ আমার, চুপ কর দিনি। কুমুদের ছেলের কান্না শুনে ঘর থেকে বেরিয়ে আসে কুসুম। ছোঁ মেরে কুমুদের কোল থেকে নিয়ে নেয় ছেলেটিকে। তারপর দাওয়ায় বসে বলে, তোর বাবা স্বভাবটা বড্ড খারাপ, শুধু শুধু বকছিস কেন? কি করেছে ও? ছেলে মানুষ কাঁদবে না? গেদে খিদে লেগেছে মনে হয়। তুই সব কথা বাদ দে তো, আসল কথা কিছু শুনলি? কি কথা? ও তবে দেখি তুই কিছু শুনিস লাই। ও পাড়ার গয়লা শিবের মেয়েটারে যে ভূতে ধরছে শুনিস লাই? তাই নাকি রে? চল দেখি, একবার দেখে আসি দে। আমি যেতে লারবো, ডর লাগে, তুইও যাবি ক্লাই। কুসুম ঠোঁট বেঁকিয়ে কোলের ছেলেটিকে সঙ্গে নিয়ে যেতে উদ্যত হলে কুমুদ পেছন থেকে বলে, ওরে দিয়ে যা বাপ, আমার ডরায় যে। কুসুম তখনই কুমুদের ছেলেকে দিয়ে মুখে একটা শব্দ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কুমুদ তার ছেলেকে নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। সন্ধে নেমেছে। কুসুম যখন ঘটনাস্থলে পৌঁছল, গিয়ে দেখল সেখানে গ্রামের অধিকাংশ মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কুসুম কোনো মতে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল। সে দেখল গয়লা শিবের মেয়ে বিনি একটি গাছে হেলান দিয়ে বসে আছে, দুটো চোখ বন্ধ, ঘরমাক্ত দেহ, ঠোঁট দুটো মাঝে মাঝে কেঁপে উঠছে। কেউ তার কাছে যেতে সাহস পাচ্ছে না। গ্রামের শশী গুণিনকে খবর দেওয়া হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পড়বেন। শিবু গয়লা হাত জোর করে একটু দূরে বসে রয়েছে। কায় মনোবাক্যে ভগবানের কাছে তার একটাই প্রার্থনা, মেয়ে যেন ভালো হয়ে যায়। শশী গুণিন এলেন। তিনি সবাইকে একটু দূরে দাঁড়াতে বললেন। এরপর মেয়ের মাকে কয়েকটা কথা জিজ্ঞেস করলেন। দূর থেকে সেই কথা শোনা গেল না। কুসুম অবাক হয়ে সবকিছু দেখছে। মাত্র 24 বছর বয়সেই কুসুম বিধবা হয়। স্বামী লোকটার নাকি স্বভাব ভালো ছিল না, মদের নেশায় দিন রাত ডুবে থাকত, বাড়ি ফিরত না সব সময়। কোথায় যে সে থাকতো কুসুম জানে না। বাড়ি ফিরলেই কুসুমের ওপর চলত অকথ্য অত্যাচার। এক রাতে এক গলা মদ গিলে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে খুন করে। পুলিশি তদন্তে কাউকে শনাক্ত করা যায়নি, ফলে তা বেশি দূর এগোয়নি। সবে কয়েক মাস হয়েছে স্বামীর শোক কাটিয়ে উঠেছে কুসুম। শ্বশুরবাড়িতে সে একাই থাকে। কুমুদিনী তার পাশে ছায়ার মতো ছিল এই কদিন, এতটুকু কষ্ট হতে দেয়নি। কুমুদ বলে, তুই আর মুখে আলাদা বটেক, তুই আমার সই বটেস। সেই ছোটটি থেকে একসাথে বড় হলি, তোর কষ্ট তো মোরও
কষ্ট লয়। কুমুদ জড়িয়ে ধরেছিল কুসুমকে। কুসুমের চোখের জল সেদিন গড়িয়ে পড়েছিল নিজের অজান্তেই। রাত অনেক। শশীগুণিন ঝাড়ফুঁক করার ব্যবস্থা শুরু করল। প্রতিমা চোখ দুটো উল্টে গেছে, ফ্যাকাশে মুখ, কি যেন বিড়বিড় করে বলে চলেছে। কুসুমের দৃশ্য এর আগে কখনো দেখেনি। বিস্ফারিত চোখে সে সবকিছু দেখছে। শশীগুণিন একটি ছোট বাটিতে সর্ষে পুড়িয়ে প্রতিমার নাকের সামনে ধরতেই সে রণমূর্তি ধারণ করল। লাফ দিয়ে দাঁড়িয়ে সে শশীগুণিনের ঘাড় ধরে ওপরে তুলে বলল, তুমোর কিছু করতে পারবি নাই রে শশী। ভালো চাস তো এখান থেকে সইরে পড়, মুখে তো কিচ্ছু করতে পারবি নাই, উয়াকে আমি নিয়ে যাবই। গ্রামবাসীরা বিনির গলা থেকে পুরুষ কণ্ঠ শুনে ভীষণ ভয় পেয়ে গেল। অনেকে ভয়ে বাড়ির দিকে পা বাড়ালো। শশীগুণিন কোনো রকমে বিনির হাত ছাড়িয়ে নিজেকে মুক্ত করে বলল, কে তুই? কি চাস? এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? বিনি এবার শান্ত হয়ে ধপ করে বসে পড়ল। তারপর কেঁদে কেঁদে বলল, তুমুকে বাঁচাও শশীদা, মুখে বড্ড কষ্ট দিচ্ছে, বুকের ভেতরটা যেন দাও দাও চলে, মুখে বাঁচতে দিবে নাই, বাঁচতে দিবে নাই। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল প্রতিমা। শশীগুণিন কিছুক্ষণ মাথা নেড়ে বিনিকে ঘরে নিয়ে যেতে বললেন। শিবু গোয়ালাও তার বউ ধরাধরি করে মেয়েকে ঘরে নিয়ে গেল। কুসুম বাড়ি আশ্চর্য হয়ে গেল। বিনি ঘরে যেতেই গ্রামবাসীরাও যে যার বাড়ি চলে গেল। শশীগুণিন বিরক্ত মুখে তার সকল সরঞ্জাম গোছাতে লাগল। কুসুম সাহস করে এগিয়ে গেল। ও কি ভালো হবে না? কুসুমের প্রশ্ন শুনে শশী ওঝা মুখ তুলে চাইল। তারপর বলল, বড্ড শক্ত কাজ বটে রে কুসুম, ও বেটাই তো সহজে যাবে নাই। দেখিস নি উহার গায়ে কত জোর। মেয়েটার কষ্ট দেখে খুব খারাপ লাগছে, তবে এখনই কিছু করা যাবে লাই। কুসুম আর বেশি কিছু বলে না। বিনি তার থেকে বয়সে কিছুটা ছোট। খুব মেলামেশা না হলেও বিনিকে সে ভালো মেয়ে বলেই জানে। ঘর সংসারের কাজে বিনি তার মাকে কত সাহায্য করে। শিবু গোয়ালার একমাত্র এই মেয়েটি বড় লক্ষ্মীমন্ত ও পরিশ্রমী। এই মেয়ে জন্মানোর পরই শিবু গোয়ালার ভাগ্যের পরিবর্তন হয়। দুটো পয়সার মুখ দেখতে পায় সে। এখন সে একজন সুখী গৃহস্থ, এ কথা গ্রামের সবাই অল্প বিস্তর জানে। সেই মেয়ের এমন দুর্দশা শুনে সকলেরই মন খারাপ। কুসুম বাড়ি যাওয়ার রাস্তা ধরল। মনের মধ্যে প্রতিমার সেই রণমূর্তি ও সেই বজ্র কণ্ঠস্বর ঘুরপাক খেতে লাগল। পথের ধারে আঁশ শ্যাওড়ার ঝোপ, অন্ধকারে ঝিঝি পোকা অবিরাম ডেকে চলেছে। কুসুম নিজের মনে বলে উঠল, জয় মা, জয় মা, রক্ষে করো মা, আন্ধারে কিছু ঠাওর করতে লাগছি, ঘরকে যাবার। কথা শেষ হলো না তার। হঠাৎই তার সামনে এসে দাঁড়ালো এক ছায়ামূর্তি। কালির মতো কেউ যেন অন্ধকার লেপে দিয়েছে আকাশের গায়ে। ছায়ামূর্তি বলে উঠল, কুসুম, ও কুসুম। এত গম্ভীর পুরুষ কণ্ঠে নিজের নাম শুনে বেশ হকচকিয়ে গেল কুসুম। সে ভয় কিছুটা পিছিয়ে গেল। ছায়ামূর্তি এগিয়ে এলো তার দিকে। তারপর মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, চিনতে পারিস? কুসুম আবছা আলোয় যা বুঝল, একটি নারী মূর্তি তার সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে। কুসুম অস্ফুট স্বরে বলে উঠল, তুমি কে বটে? ছায়ামূর্তি ফিসফিস করে বলল, তোর মরদ বটে, চিনতে পারছিস? তুমি তুমি কুসুম অজ্ঞান হয়ে পড়ল একটা পাথরের ওপর। মাথাটা পাথরের কোনায় লেগে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে রইল কুসুম।
কুসুমের যখন জ্ঞান ফিরল তখন দুপুর গড়িয়ে গেছে। আস্তে আস্তে চোখ মেলল সে, তার চারপাশে তাকিয়ে দেখল এ তো কুমুদের ঘর। সে এখানে কিভাবে এলো? উঠে বসার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়ে আবার শুয়ে পড়ল। তাকিয়ে দেখল কুমুদ তার শিয়রে দাঁড়িয়ে রয়েছে। কুসুমের জ্ঞান ফিরেছে দেখে সে এক দৌড়ে শশী গুনিনকে ডেকে নিয়ে এলো। গতকাল অনেক রাত পর্যন্ত গ্রামে যাত্রাপালা চলেছে। হারুবাগদির বড় ছেলে সদাশিব অনেক রাতে সেই পালা দেখে বাড়ি ফিরছিল। পথে সে কুসুমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আরও কয়েকজন গ্রামবাসীকে ডেকে নিয়ে আসে। তারাই ধরাধরি করে কুমুদের বাড়িতে কুসুমকে রেখে আসে। শশী গুনিন এসে জিজ্ঞেস করল, এখন কেমন আছিস রে মা? ভালো। আর কি হয়েছিল খুলে বল দিকিনি। ওই ছিল গো, মোর কাজ খেয়েছিল। কে? ও মরদ বটে। কি বলছিস কি তুই? ও তো বেঁচে নাই। আর তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? না গো না, মিছা বলি নাই। ও সত্যি ছিল, কথা বলল, সেই গলা, আন্ধারে বিটি ছেলের রূপ ধরেছিল। শশী গুনিন চিন্তিত মুখে বললেন, আর তুই যা বলছিস তা যদি ঠিক হয় তবে তো বেশ ভাবনার কথা আছে বটে। তুই মুখটা দেখেছিস? না, তবে বিটি ছেলে ছিল বটে, শাড়ি পরেছিল যে। এ দেখি আবার নতুন উৎপাত শুরু হইল। শুনলাম কাল রাতে আমি চলে আসার পরই শিবের মাইয়াটা বাড়ি বার হয়ে গেছিল। অনেক খুঁজে আবার তারে বাড়ি ফিরাইছে। এদিকে তুই আবার কি সব বকে যাচ্ছিস? মাথা নাড়তে নাড়তে শশী গুনিন নিজের বাড়ির দিকে রওনা দিল। সন্ধ্যের দিকে কুসুমের খুব জ্বর এলো। কুমুদ তার সেবা করেই চলেছে, মাথায় জলপট্টি দিয়ে চলেছে পরম যত্নে। আশেপাশের যারা খবর পেয়েছে দেখতে এসেছিল তারা বলল, আহা, কত পুণ্যেই না সে এমন সেবা পাচ্ছে, এমন স্নেহের পরশ পাচ্ছে। কুসুম জ্বরের ঘোরে বলে চলেছে, তুই ওকে নিয়ে যেতে পারবি নাই, তুই আর কিচ্ছু করতে পারবি নাই। কথাগুলো চারপাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা সকলেই শুনতে পেল। বিনি কুসুমকে বড় দিদির মতোই ভালোবাসত, তাই কুসুমের এমন সময় বিনিকেও সেখানে নিয়ে আসা হলো। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে কুসুমের গলা টিপে ধরল। গ্রামের মানুষ এই শান্ত স্বভাবের মেয়েটির আচমকাই কাণ্ড থেকে চিৎকার করে উঠল। কুসুম এমনিতেই বড় দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ এই ঘটনায় সে চারপাই থেকে পড়ে গেল। বিনি তখন পুরুষালী কণ্ঠে বলে উঠল, তোকে আমি বাঁচতে দিব নাই। তুই বেঁচে থাকলে উহাকে নিয়ে যাওয়া যাবে নাই। ও তোকে বড্ড ভালোবাসে। শোন, উহাকে আমি নিয়ে যাবই, আর তোর প্রতি মায়া ওকে আমার থেকে দূর করে দিচ্ছে। উহাকে আমি নেবই। সবাই এই ঘটনায় শিহরিত ও স্তব্ধ হয়ে গেল। কুসুম গলায় হাত দিয়ে বসে হাঁপাতে লাগলো। বিনিকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। গভীর রাতে বিনির বাড়িতে কান্নার রোল উঠল। কুসুম ঘুমোচ্ছিল। কুমুদ খবর দিল বিনি কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে, চোখ উল্টে গেছে। শশী গুনিনকে খবর দেওয়া হয়েছে। আমি একবারটি যাব সকালে, তুই ওকে নিয়ে যাবি? আমার মনে হচ্ছে এ ব্যাপারে আমারও কোনো যোগ রয়েছে, বল না কেনে? না, বাপ আমার তখন ঘুমায়, তখন আমার হবে একলাই যাওয়া। কুমুদের যেন সবকিছুতেই অনীহা। পাশ ফিরে শুলো কুসুম। মনে মনে ভাবে কাল রাতের অন্ধকারে যে গম্ভীর গলা সে শুনেছে, সে গলা কি সত্যি তার স্বামী বিপিনের? এসব কথা কুমুদকে বলা হয়নি এখনো, শুধুমাত্র জানে শশী গুনিন।
আধঘুমে এই রাতটুকু কাটল। সকাল হতেই অসুস্থ শরীর নিয়ে সে বিনিদের বাড়িতে গেল। বিনি ঝিম মেরে বাড়ির দাওয়ার এক কোণে বসেছিল। তার মা বোধহয় ঘাটে জল আনতে গেছে। শিবুগোয়ালা গরুকে চারা খাওয়াতে ব্যস্ত। কুসুম ধীরে ধীরে দাওয়ায় উঠে বসল। বিনির খুব কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। বিনি নিজেকে কেমন যেন গুটিয়ে নিল। মুখে কোনো কথা নেই। বিনি, বিনি তেমনি মাথা নিচু করে রইল। কুসুম আবার বলল, কেমন আছিস লো? ভালো নাই দিদি। এবারে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নিজেকে সামলে নিয়ে সে বলল, আমি কি দোষ করেছি বল দিদি? ভগবান মুখে কেনে কষ্ট দিছে, ও কে বটে? কুসুম পরম স্নেহে তার মাথাটা নিজের কোলে টেনে নেয়। তারপর বলে, তোর শরীরের কোথাও ব্যথা নাই তো? খুব ব্যথা গো দিদি, বড্ড ব্যথা। কুসুম বিনির গায়ে হাতে হাত বুলিয়ে দিতে থাকে। শিবু গয়লার বউ প্রতিমা ঘাট থেকে এসে কুসুমকে দেখে বলল, ওমা কুসুম, দেখ তিনি মেয়েটার আমার কি হইল। কাল অনেক রাতে জানিস ও যেন কেমন সুর করে করে কাইনছিল। এসব কথা কি কাউকে বলা যায় রে কুসুম? আমার তো কেমন ভয় ভয় লাগছিল। তারপর আপনা থেকে থেমে গেল। আমাদের তো আর কোনো ছেলেপুলে নাই, একটি মেয়েই আমাদের সব পাটে। তার যদি এমন পাড়া অবস্থা হয়, কপালে যে আর কত দুঃখ ভগবান লিখে রেখেছেন স্বয়ং তিনিই জানেন। আচ্ছা কাকি, বিনি কখনো কিছু বলে না? তুমি কখনো কিছু শুধাও নাই? না রে মা, কিছু শুধালে ও কেমন করে সে থাকে, কিচ্ছুটি বলে না। মেয়েটা আমার দিন দিন কেমন যেন শুকায় যাইছে। কাকি, আজ আমি আসি গো, আবার পরে আসবো ক্ষণ। আজ শশীদার আসার কথা না? হ্যাঁ, আইসপেক বইলেছে বটে। কুসুম নিজের বাড়ি চলে গেল। বিনি সেভাবেই বসে রইল। প্রতিমা একবার মেয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে চলে গেল। অনেক রাতে একটা কোলাহল শোনা গেল। কুসুম বুঝল আওয়াজটা বিনিদের বাড়ি থেকেই আসছে। সে ঘুম ভেঙে সোজা হয়ে উঠে বসল। স্বামী মারা যাওয়ার পর থেকে এ বাড়িতে সে একাই থাকে, তাই একটু ভয়ও পেল সে। আজ প্রায় 2 দিন পর সে বাড়ি ফিরেছে, তাই তার অনেক কাজ ছিল আজ। ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এমন চিৎকারে সে হতচকিত হয়ে গেল। এত রাতে কি বাইরে বেরোনো ঠিক হবে? একথাই ভাবতে লাগলো সে। কিন্তু বিনির চিৎকার কানে আসতেই সে মন স্থির করল এখনই সে যাবে। কিন্তু পরক্ষণেই সেই রাতের কথা মনে পড়ল। হাত পা অবশ হয়ে এলো তার। মনে মনে বলল, আমি নিরুপায়, আমার সাহস নাই যে এত রাতে ওখানে যাব। এই বলে সে আবার বিছানায় বসে পড়ল। সারা রাত সেই কান্না শুনতে পেল সে। ভোরের দিকে কান্না বন্ধ হলো। ভোরের আলো ফুটতেই বিনিদের বাড়ি গেল কুসুম। সে দেখল বিনি দাওয়ার মেঝেতে শুয়ে আছে। সারা শরীরে কে যেন আঁচড় কেটেছে, স্থানে স্থানে রক্ত জমে রয়েছে। উফ, কি বিভৎসভাবে মুখে ক্ষত তৈরি করেছে। বিনির মুখ দেখে মনে হলো সে এখন ঘুমোচ্ছে। তার পাশ কাটিয়ে গিয়ে ঘরে ঢুকল কুসুম। প্রতিমা চোখের জলে ভেসে গিয়ে ঘরে প্রতিষ্ঠিত ঠাকুরের মূর্তির সামনে হাত জোর করে প্রার্থনা করছিল। মেয়েটারে আর কত কষ্ট দিবে ভগবান? উহাকে কষ্ট পেতে দেখলেই আমার ভিতরটা ফেটে যায়। কুসুম ডাকে, কাকি, কাকি। কে? ও কুসুম বটে, আয় বস। কাকি, কটা কথা কইতে এলাম। আমার মরদটা
চুপ চুপ চুপ, তুই কি বলবি আমি জানি। ওর নজর ছিল আমার মেয়েটার ওপর। বেঁচে থাকতে বড্ড জ্বালাতন করতো। মেয়েটা আমার কোথাও যেতে পারতো নি, এখনো ও জ্বালাতন করে। দেখ দেখি কি দশা করেছে মেয়েটার। ওরা গায়ের নখ। শশীকুনিন ঠিকই বুঝতে পেরেছে ও কে বটে, তবে সবার সামনে কিছু বলেনি। নখটা তো ভালো তাই, নইলে সারা গায়ে আমার মেয়েকে বদনাম করে ফেলতো। কুসুম মাথা নিচু করে বসে ভাবতে থাকে। তারপর ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ায়। কয়েকদিন ধরে শশী গুনিনের শরীরটা ভালো যাচ্ছিল না। রাতের দিকে প্রায়ই জ্বর আসতে লাগলো। দিন কয়েক ঘর থেকে বেরোতে হয়নি। কোথাও কোনো অঘটনের খবর পেলে গ্রামের এই একমাত্র শশী গুনিনকেই খবর দেওয়া হয়। তার পরিবারে কেউ নেই। একবার গ্রামে কলেরা হয়েছিল, তখন তার অত পসার ছিল না। নুন আনতে পান্তা ফুরোয়। তাদের অভাবের সংসারে একটি রুগ্ন ছেলেকে পালন করতে গিয়ে অনেক ধার দেনা হয় শশীর। গ্রামের মহাজন একদিন শশীর বাড়িতে এসে শাসিয়ে যায়, দেনা শোধ না করলে তার ভিটে মাটি সব হাতিয়ে নেবে। গ্রামের লোক জড়ো হয়েছিল সেদিন। সকলের সামনে অপমান মেনে নিতে পারেনি তার স্ত্রী নীলিমা। ছেলেকে নিয়েই বাড়ির পেছনের পুকুরে ডুবে মরেছিল সে। সেই থেকে আজ পর্যন্ত শশী একা। সঙ্গী বলতে চাকর হরি। সে সব কাজ সেরে রাতে বাড়ি চলে যায়। অনেকদিন বিনির কোনো খবর পাওয়া যায়নি। শশী গুনিন একদিন সন্ধেবেলায় নিজের ঘরে বিছানায় শুয়ে শুয়ে এই কথাই ভাবছিলেন। হঠাৎই ঘরের পিদিমের আলোয় ঘরে একটি স্ত্রীলোকের ছায়া দেখতে পেলেন। স্ত্রীলোকটি তাকে অবাক করে দিয়ে একেবারে তার সামনে এসে দাঁড়ালো। শশী গুনিন অসুস্থ শরীর নিয়েও উঠে বসলেন। অন্ধকারে মুখটা ভালো করে দেখা গেল না। সেই নারী মূর্তি পুরুষ কণ্ঠে বলে উঠল, শশী, আমি ওকে নিয়ে যাচ্ছি আজই। তোকে আমি বলেছিলুম তুই কিচ্ছু করতে পারবি নাই। আমি বিনিকে ভালোবাসি। তোরা ওকে মোর থেকে কিছুতেই বাঁচাতে পারবি নাই। পারবি নাই। আরো অনেক কথা বলেছিল। বিনি অর্থাৎ বিনির রূপধারী সেই নারী মূর্তি। তারপর চিৎকার করতে করতে সেই নারী মূর্তি এক ছুঁটে ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ির পেছনের পুকুরে একটা ঝুপ করে শব্দ হলো। ততক্ষণে গ্রামের লোকের কোলাহল শোনা যেতে লাগলো। লণ্ঠন নিয়ে সকলে কাকে খুঁজতে বেরিয়েছে। শশী গুনিন অসুস্থ শরীর নিয়ে এসে দাওয়ায় দাঁড়ালেন। গ্রামের সকলে তার বাড়ির দিকেই আসছিল। তারা যা বলল তা কিছুটা এই রকম। আজ সকাল থেকেই বিনি কিছু মুখে তোলেনি। অনেক কিছু করেও তাকে কিছুতেই খাওয়ানো যায়নি। বিকেলে সে তার মায়ের একটি শাড়ি বের করে পরে নেয়, তারপর সুন্দর করে সাজে। তার মা যখন তাকে এত সাজগোজের কারণ জিজ্ঞেস করছিল, শুধুমাত্র ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছিল বিনির। তারপর কাউকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায় সে। প্রতিমা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। মেয়েটা কোথাও যায় না, কারোর সাথে কথা বলে না। আজ তাকে সাজতে দেখে মনটা ভারী প্রসন্ন হয়ে যায়। রং খুব ফর্সা না হলেও মুখের গড়ন বেশ সুন্দর মেয়েটির। ছোটবেলায় পাশের বাড়ির রমলা কাকি বলতেন, তোর মেয়েরে আমি নাত বউ করব, দেখিস। ভাবনায় ছেদ পড়ে প্রতিমার। কে যেন বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেল। অন্ধকারে ঠিক ঠাউর করা গেল না। ঘরে মেয়েটা একা রয়েছে এই ভেবে সে যখন পিদিমটা উঠিয়ে নিয়ে ঘরে গেল, সে দেখল ঘরে বিনি নেই। অনেকক্ষণ তার নাম ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। তখন সে ছুটে যায় গ্রামবাসীদের কাছে। তার কথা শুনে সকলে বিনিকে খুঁজতে বের হয়। সব কথা শোনার পর পুকুরের দিকে আঙুল দেখালেন শশী গুনিন। কিছু বুঝতে না পেরে সবাই সেদিকে তাকালো। পুকুরের পাড়ে ছুটে গেল কেউ কেউ। চারিদিক নিশ্ছিদ্র অন্ধকার। গ্রামবাসীদের মশালের আলোয় দেখা গেল
যেন পুকুরের আরেক পারে কেউ বসে রয়েছে। এপার থেকে হরেন বলল, কেউ বিনি নাকি? যে মানুষটাকে বসে থাকতে দেখা গেছিল সে হঠাৎ কুঁজো হয়ে দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে গেল। পুকুরের অপর পাড়ে ঘন জঙ্গল, সাপ, খোপ, আরো কত কি না কি জানি থাকে ওখানে। গ্রামের লোকেরা সেদিকেই রওনা দিল। প্রতিমা কেঁদে কেঁদে সাড়া হচ্ছিল। মেয়ের নাম নিয়ে তার সেই আর্ত চিৎকার শুনে সকলেই খুব কষ্ট পেল। কুসুম প্রতিমার মাথাটা তার কোলে নিয়ে বসে আছে। শিবু গোয়ালার দাওয়ায় একটা খুঁটি ধরে বসে আছে। পুকুরের অপর পাড়ে পৌঁছলো সবাই। মশালের আলোয় দেখা গেল পুকুর পাড়ে পড়ে রয়েছে আধ খাওয়া একটা পচা গলা দেহ। মশালের আলো কাছে এনেও বোঝা গেল না এ দেহ কার। ঘন জঙ্গলের ভেতর ঢুকতে কেউ সাহস পেল না। হঠাৎ ঝোপের ভেতর থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে এলো। আমায় খুঁজে পাবি ভেবেছিস? কিছুতেই পাবি না। ওকে আমি আজই নিয়ে যেতে এসেছি, আর আমি নিয়ে যাবই। তোরা কিচ্ছু করতে পারবি নাই। এরপর ঝোপের ভেতরে খচমচ শব্দ করে কে যেন নুপুরের শব্দ তুলে অন্যদিকে চলে গেল। গ্রামের লোকেরাও সেই পথ অনুসরণ করে এগুতে থাকলো। কারোর আর বুঝতে বাকি নেই এই জঙ্গলে বিনি রয়েছে, তাকে যে করেই হোক বাঁচাতে হবে। জঙ্গলের ভেতরে কোথাও আর বিনিকে দেখতে পাওয়া গেল না। গ্রামবাসীরা যখন হতাশ হয়ে ফিরে এলো তখন ভোর হতে আর বেশিক্ষণ বাকি নেই। প্রতিমা বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। যখন তার জ্ঞান ফিরছে তখনই বিনি বিনি ডাকে সারা বাড়ি মাথায় তুলে ফেলছে। কিন্তু কোথায় তার সাধের বিনি? কে জানে সে কোন অনন্তের পানে ধেয়ে চলেছে? কেই বা জানে এর শেষ কোথায়? শশীগুণিন সকালে একটু ভালো বোধ করতেই শিবু গোয়ালার বাড়িতে এলেন। সেখানে কুসুমও ছিল। গ্রামবাসীদের মধ্যে কিছু মাতব্বর লোকজনকে নিয়ে বিস্তর আলোচনার পর শশীগুণিন বললেন, সাধ্য শান্তির কাজ ঠিক মতো না হওয়ার কারণে এই ঘটনা ঘটছে। গয়ায় পিণ্ডি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এমন সময় গ্রামের একটি ছেলে কানু ছুটতে ছুটতে এসে খবর দিল, বিনি দিদি, বিনি দিদি। বলেই সে খুব হাঁপাতে লাগলো। সবাই উৎসুক দৃষ্টিতে তার পরের কথাগুলো শোনার জন্য তাকিয়ে রইল। একটু ঢোক গিলে নিয়ে সে বলল, বিনি দিদি, বিনি দিদি, ওই জঙ্গলের ভিতর আমি কাঠ কাটতে গেছিলাম। দেখি একটা শাড়ির মতন কি যেন দেখা যাচ্ছে। তখন আমি আস্তে আস্তে এগিয়ে দেখি বিনি দিদি হাতে একটা মাছ ধরে আছে, হাত খাওয়া, আর 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 মুখে দেখি রক্ত শুকিয়ে আছে। চোখ দুটো ভুলতে গেছে। তাড়াতাড়ি চলো সবাই। কানুর কথা শুনে সবাই তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর বিনিকে পাওয়া গেল। বিনির দেহটা কাদায় মাখামাখি হয়ে পড়ে আছে। শশীগুণিন মাথা নেড়ে বললেন, এভাবে চলবে না। অপশক্তির ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে। যত শীঘ্র সম্ভব কিছু একটা ব্যবস্থা করতে হবে। গ্রামের উত্তরে মেলেডি মায়ের একটা ভাঙা মন্দির আছে। এই মন্দির অতি প্রাচীন। এই মন্দিরে পুজোর ব্যবস্থা করতে হইবে। গ্রামের লোকেরা এই মন্দির সম্পর্কে কিছুটা জানলেও তারা কোন দেবীর পূজা এখানে হতো সে সম্পর্কে কিছুই জানতো না। কারণ সেই মন্দির বহুকাল ধরে বন্ধ। অনেক পুরুষ ধরে এই মন্দিরে কোনো পূজা হয় না। ঘরের ভেতরে মেয়েরা বিনির সেবা যত্নে ব্যস্ত। এখনো তার জ্ঞান ফেরেনি। শিবু শশীগুণিনের পায়ের কাছে বসে বলল, ওই মন্দিরের কথা এর আগে কখনো শুনি নাই, যদি আপনি একবার বলে দেন। শশীগুণিন বলতে শুরু করলেন, সে অনেক কাল আগের কথা। তখন নাকি এই গ্রামে এত লোক বসতি ছিল না।
এই তখন ওই মন্দিরে অনেক তান্ত্রিক ও পুরোহিতের সমাগম ছিল। কথিত আছে এই মায়ের সাধনায় যে ব্যক্তি সিদ্ধি লাভ করবে, অন্য কোনো তন্ত্র তার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। এই গল্প আমি শুনেছি আমার দাদুর কাছ থেকে, তিনি শুনেছিলেন তার দাদুর কাছ থেকে। হ্যাঁ, যদিও তখনও পূজা বন্ধই ছিল, কিন্তু ওই পুরুষানুক্রমে কিছু কিছু বংশে এই কাহিনী শোনা যেত বটে। সে যাই হোক, যা বলছিলাম তা বলি। এই ধুলি মায়ের পূজার প্রচলন করেছিলেন কুমার শেঠ নামে গুজরাটি বংশোদ্ভূত এক বণিক। এই পূজার জন্য তিনি নাকি স্বপ্নাদেশ পাইছিলেন। রাতারাতি তিনি এক বিশাল মন্দির তৈরি করার আদেশ দেন। ওই যে গ্রামের উত্তরে ভাঙ্গা মন্দিরটি, সেই মন্দির। গ্রামের সকলে অবাক হয়ে তার কথা শুনতে থাকে। বিস্ময়ে তাদের সকলের চোখ বিস্ফারিত হয়ে ওঠে। শশী বলতে লাগলেন, এই ধুলি মায়ের জন্ম হয়েছিল হাতের ময়লা বা ধুলো থেকে। অর্থাৎ এক অপরাজেয় অসুরকে বধ করার জন্য মা উমা যেমন রণমূর্তি ধারণ করে সেই অসুরকে সংহার করেছিলেন, ঠিক তেমনই এক অসুরকে বধ করার জন্যে উমা মাতার হাতের ময়লা থেকে ধুলি মায়ের জন্ম হয়েছিল। তা হিন্দি ভাষীদের কাছে অবশ্য মেলেডি মা নামে পরিচিত। আমাদের এই ধুলি মা হাতের ময়ল থেকে উৎপত্তি, তাই মেলেডি নাম হইছে। যেসব তান্ত্রিক ধুলি মায়ের সাধনায় সিদ্ধি লাভ করেছেন, এমন কোনো তন্ত্র নেই যে তাদের উপর প্রভাব ফেলতে পারে। এই সাধনা যতটা কঠোর ততটাই ভয়ঙ্কর। শ্মশানে দিনের পর দিন এই সাধনায় লিপ্ত থেকে এই সাধনা করতে হয়। এখন বলি, এই মন্দির বন্ধ হইল কি করে? তৎকালীন রাজা আদিত্য রায়ের একটি কন্যা সন্তান হয়েছিল। ধুলি মায়ের কাছে মানসিক করে রাজার এই কন্যা রত্নটি জন্মগ্রহণ করে, তাই তার নাম দেওয়া হয় মানসী। মানসী ধীরে ধীরে বড় হতে লাগলো। তার রূপের ছটায় সকল বালকের হৃদয়ে কম্পন অনুভূত হতে লাগলো। রাজকন্যা নিজেও বুঝতে পারলো যে সে সুন্দরী। রাজা আদিত্য রাজের সময়ে এই মায়ের মন্দিরে নিয়মিত যাগযজ্ঞ করে পূজা অর্চনা হইত এবং রাজা নিজেই যজ্ঞে আহুতি দিতেন। কিন্তু মানসী কখনো এই পূজায় অংশগ্রহণ করত না। অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি। অতঃপর হতাশ হয়ে আদিত্যরাজ মেয়েকে পুজোর সময় আর জোড়াজুড়ি করে আসতে বলতেন না। মানসীর মন জুড়ে বসলো পাশের রাজ্যের কামারের ছেলে মধু। কিভাবে তাদের দেখা হয়েছিল সে কথা ঠিক বলতে পারবো না, তবে মধু ও মানসী প্রেমের সাগরে ভেসে গেল। মধুর সাথে তার অনেকবার দেখা হয়েছে এরকম নয়, তবুও মধুই যেন তার চোখে সবখানে সেই তরুণ কান্তি যুবক মধুকেই সে দেখতে লাগলো। মানসীর ঘরে সুখ শাড়ি খাঁচায় বন্দি ছিল। মানসী প্রতিদিন মধুকে নিয়ে সে কি ভাবছে সেই কথা শোনাতো তাদের। সুখ শাড়ি মন দিয়া তাদের কথা শুনতো। এমনই একদিন দুপুর বেলা রাজকন্যা সুখ শাড়িকে তার মনের কথা শোনাচ্ছিল। সেই সময় আদিত্যরাজ দরজার বাইরে এসে দাঁড়ান ও সব কথা শুনতে পান। তিনি দরজা খুলে আচমকাই ঘরে ঢুকে মেয়েকে মধুর কথা জিজ্ঞেস করেন। রাজকন্যা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায়। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে সব কথা সে বলে। কামারে ছেলের সাথে মেয়ের মন বিনিময় হয়েছে এই কথা শুনে রাজা মনে মনে খুব রেগে যান, তবে মেয়েকে কিছুই বুঝতে দেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি মধুকে ডেকে পাঠানোর ব্যবস্থা করছি। রাজকন্যা শুনে খুব খুশি হয়। রাজা সেই দিনই সেনাপতিকে আদেশ করেন পাশের রাজ্যে গিয়ে মধুকে খুঁজে বের করে নিয়ে আসতে। তার কথা মতোই কাজ হয়। মধুকে এই রাজ্যে নিয়ে আসা হয়
এবং শশীগুণিন থামলেন এবং একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মধুকে যক্ষ বানিয়ে রাখা হয়। যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে গল্প শুনছিল তাদের মধ্যে একজন বলে উঠল, যক্ষ কি? আগেকার দিনে মাটির নিচে কলসি করে মোহর, সোনা দানা সব লুকানো থাকতো। সেইগুলো পাহারা দেওয়ার জন্য অল্প বয়সী ছেলে মেয়েদের জ্যান্ত অবস্থায় সেই মাটির নিচে যেখানে ওই কলসি লুকানো আছে সেখানে পুঁতে দেওয়া হতো। মনে করা হতো তারা মৃত্যুর পরেও ওই সম্পত্তি আগলে রাখবে। এই হলো গিয়ে যক্ষ। গ্রামবাসীরা প্রায় একসাথেই বলে উঠল, তারপর আবারও বলতে শুরু করলো শশী। দেখতে দেখতে আবারও ধুলি মায়ের পুজোর দিন উপস্থিত হইল। মধুকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল চঞ্চল বালিকার মন। আর পূজার দিন দুপুরে চুপি চুপি সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। ঘন জঙ্গলের ভিতর দিয়ে একাকী মেয়ে মানুষ চলেছে। পাশের রাজ্যে কিভাবে যাওয়া যায় রাজকুমারী তা জানে না। তবু অদৃশ্য এক টানে সে এগিয়ে চলেছে। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন অদূরেই একটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। এগিয়ে যেতেই সে ভয় পেয়ে গেল। সেনাপতি দাঁড়িয়ে রয়েছে ঘোড়ার পিছনেই। দূর থেকে তাকে দেখা যায়নি। এখন কাছে আসতেই কিন্তু অমন করে কি দেখছেন তিনি? রাজকুমারী সেনাপতির দিকে এগিয়ে গেল। সেনাপতি তাকে দেখতে পেয়ে চমকে উঠলেন। তারপর এই নির্জন জঙ্গলে তার আসার কারণ জিজ্ঞেস করলেন। রাজকুমারী সেনাপতির কন্যা সমান, তাই তিনি রাজকুমারীকে যথেষ্ট স্নেহ করতেন। রাজকুমারী নিজেও তা জানতেন। তিনি কোনো রকম অনিষ্টের আশঙ্কা না করেই সেনাপতিকে তার কথা খুলে বললেন। সেনাপতি সব শুনলেন, বুঝলেনও। সেই পাপ কাজের কথা তিনি কিভাবে রাজকুমারীকে নিজ মুখে বলবেন এই কথাই তিনি ভাবতে লাগলেন। অবশেষে তিনি রাজকুমারীকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। রাজকুমারী সেই কথাগুলো শুনে প্রায় উন্মত্তের মতো ছুটে এসে প্রাসাদে প্রবেশ করলেন। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তাকে এভাবে ছুটে আসতে দেখে রানীমা তার শয়ন কক্ষ থেকে উঠে এসে মেয়ের ঘরের দরজায় করাঘাত করতে থাকেন ও সাথে ডাকতে থাকেন, মানসী, কি হলো মা? এমন করে ছুটে এলি যে? আবার দরজায় আগল দিলি কেন? বল মা, কি হয়েছে তোর? দরজাটা একবার খোল। বলতে বলতে চোখে জল এসে গেল রানীমার। তবুও দরজা খুলল না। এবার রানীমার ভয় হলো। এদিকে পুজোর সময়ও প্রায় উপস্থিত। রাজা আদিত্যরাজ পূজায় বসবেন। অনেকক্ষণ ডেকেও যখন মেয়ের সাড়া পাওয়া গেল না, এই তখন তিনি আতঙ্কিত হইলেন। রাজাকে ডেকে আনার আদেশ দিলেন। দাড়ি খবর দিতে চলে গেল। রানীমা কান্নায় ভেঙে পড়লেন। বারবার মেয়ের নাম ধরে ডাকতে লাগলেন ও ক্রমাগত দরজায় আঘাত করতে লাগলেন। রাজা মশাইও ছুটে এলেন। তিনিও বার কয়েক ডাকলেন, কিন্তু তিনিও ব্যর্থ হলেন। সন্ধ্যায় পুজোর সমস্ত আয়োজন সমাধা হয়েছে। পুজোর ক্ষণ উপস্থিত। রাজা মশাই পুজোয় বসেছেন। যজ্ঞকুণ্ডে ঘৃতাহুতির সাথে মন্ত্রোচ্চারণ, সমগ্র প্রসাদ মুখরিত। এমন সময় রাজকন্যা মানসী নিজের ঘরের দরজা খুলে ছুটতে ছুটতে এসে দাঁড়ালো এই মন্দিরে। যজ্ঞের আগুনে তখন সমস্ত দিকে ধোঁয়া আবর্তিত হচ্ছে। মানসী যজ্ঞকুণ্ডের সামনে দাঁড়াইয়া কি যেন ভাবল। তারপর মুহূর্তে ঝাঁপ দিল যজ্ঞের আগুনে। সকলে কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে লাগলো রাজকন্যা মানসীর দেহ। গগনভেদী আর্তনাদে শিহরিত হয়ে উঠল সকলে। কিন্তু তখন যে আর কিছুই করার নেই। রাজকুমারী সকলের চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। এইবার শশীগুণিন থামলেন।
একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই ঘটনার পর থেকেই এই মন্দিরে পূজা বন্ধ হয়ে যায়। গ্রামবাসীদের মধ্যে থেকে কে একজন বলে উঠল, সেই রাজকন্যা আমাদের বিনি নয় তো? আরেকজন বলল, আর সেই মধুই কি কুসুমের মরদ বিপিন বটে? এবারে সকলের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। বিনিদের বাড়ি থেকে একটা কান্নার রোল উঠল। শশীগুণিন এবার সেদিকে তাকিয়ে বলল, তোমাদের কথাই ঠিক, সেই মধু আর রাজকন্যা মানসী আমাদের এই বিনি আর বিপিন। সেদিন যখন বিনি হঠাৎ করে আমার ঘরে এলো, সেই যে যেদিন গ্রামে সকলে মিলে ওকে খুঁজতে বের হলো, সেই দিনই আমি বিনির মুখ থেকে জানতে পারি ওর শরীরে বিপিনের আত্মা তখন ভর করছে। বিপিনের কণ্ঠে ভেসে এলো, আমি কে জানিস? আমি মধু, আর বিনি হলো মানসী। এ আমাদের পূর্বজন্মের কথা। এই জন্মে আমরা এক গায়ে জন্মেছি, এ কথা আমি বেঁচে থাকতেই জানতাম। আমি সেই মন্দিরে একদিন গেছিলাম, ওখানে আগে কখনো যাইনি, কিন্তু যেতেই কেমন যেন সব কিছু মনে পড়ে গেল। জানি না আর কত জন্ম ধরে ওরা এক হওয়ার জন্য এমন করে যুদ্ধ করবে। এ জন্মেও ওদের এক হওয়া হইল না, অকালেই চলে গেল দুজনে। ভালোবাসার অমুক টান তাদের ভালোবাসার তরিকে কোন জনমে কিনারায় পৌঁছে দেবে, এর উত্তর আমারও অজানা। এই বলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে শিবু গোয়ালার বাড়ির দিকে।